আচ্ছা, তো এবার আমরা আমাদের নতুন একটা কোর্স নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। ওকে, তো কোর্স টাইটেলটা হচ্ছে আমার মাল্টি মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস উইথ অ্যানালিটিক জিওমেট্রি। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের কোর্স। তো আমাদের সামনের আলোচনা থাকবে এই কোর্সটা নিয়ে। হ্যাঁ, আজকের লেকচারটা হচ্ছে আমার কোর্স ম্যাপ, অর্থাৎ এই কোর্সে কি কি থাকবে, হ্যাঁ, এবং এই কোর্সটা কাদের জন্য আমি সাজাচ্ছি, তো সেই সব বিষয় নিয়ে আমি কিছু বেসিক আলোচনা করতে চাই। আজকের লেকচারটা হচ্ছে আমার কোর্স ম্যাপ। ঠিক আছে, ওকে। তো আমরা কথা বলে একটু শুরু করি যে হ্যাঁ, তো আমাদের প্রথমে কথা বলতে হবে ক্যালকুলাস। ক্যালকুলাস কি? হ্যাঁ, ঠিক আছে, ক্যালকুলাস নিয়ে কিছু বেসিক আলোচনা করতে হবে। আচ্ছা, তো ক্যালকুলাসের ফাদার হচ্ছে স্যার আইজ্যাক নিউটন এবং স্যার লিবনিজ। তো ক্যালকুলাসে কি করা হয় তোমরা সবাই জানো, যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো এইসব হচ্ছে বেসিক কিছু আলোচনা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ক্যালকুলাস দুইটা ওয়েতে আমরা ডিল করে থাকি। ঠিক আছে, দুইটা ওয়েতে আমরা ডিল করে থাকি। একটা ওয়ে হচ্ছে অ্যানালিটিক জিওমেট্রি অ্যাপ্রোচ, অ্যানালিটিক জিওমেট্রি অ্যাপ্রোচ, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে রিয়াল অ্যানালিসিস অ্যাপ্রোচ। ঠিক আছে, ওকে। তো এই দুটো ওয়েতে আমরা সাধারণত ক্যালকুলাসকে আমরা ডিল করে থাকি। ওকে, তো আমি এখন বোঝাতে চাই যে এই দুটো ওয়ের মধ্যে পার্থক্য কি এবং কোথায় কি করা হয়। ঠিক আছে, তো এই অ্যানালিটিক জিওমেট্রি অ্যাপ্রোচটা হচ্ছে ফর বিগিনার্স, যারা ক্যালকুলাস শুরু করেনি, ক্যালকুলাস কখনো ধরেনি, ক্যালকুলাস শুরু করতে যাচ্ছে, তো তাদের জন্য মানে আমার পার্সোনাল সাজেশন যে অ্যানালিটিক জিওমেট্রি অ্যাপ্রোচে ক্যালকুলাস সে শুরু করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফর বিগিনার্স, ফর বিগিনার্স। ঠিক আছে, ফর বিগিনার্স, ওকে। এবং এটা হচ্ছে ফর অ্যাডভান্স লার্নার, যারা এই অ্যানালিটিক জিওমেট্রি অ্যাপ্রোচে ক্যালকুলাসে একটু ভালো মতো স্টাডি করছে এবং ম্যাথমেটিক্যাল রিজনিং এবং সেট থিওরি সম্পর্কে যারা ভালো জ্ঞান রাখে, তো তারা এই রিয়েল অ্যানালিসিস অ্যাপ্রোচে ক্যালকুলাসকে কনস্ট্রাক্ট করতে পারে, ওকে, বা ক্যালকুলাসকে স্টাডি করতে পারে। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি, বা এখানে কি করা হয় এবং এখানে কি করা হয়? এই অ্যানালিটিক জিওমেট্রি অ্যাপ্রোচে ক্যালকুলাসকে ইনফর্মাল ওয়েতে কনস্ট্রাক্ট করানো হয়। ইনফর্মাল ওয়ে বলতে আমি বুঝাচ্ছি কিছুটা ইন্টুইশন, কিছুটা জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, তো এগুলোর সাহায্যে ইনফর্মাল ওয়েতে হ্যাঁ ক্যালকুলাসকে কনস্ট্রাক্ট করা হয়। এটা হচ্ছে আম জনতার ক্যালকুলাস, বা ঠিক আছে, যারা বিগিনার্স, ঠিক আছে, এটা হচ্ছে আম জনতাকে বোঝানোর ক্যালকুলাস অ্যানালিটিক জিওমেট্রি অ্যাপ্রোচে। ওকে, এবং এখানে ক্যালকুলাসকে মোর রিগোরাসলি কনস্ট্রাক্ট করা হয়। এখন রিগোরাস কনস্ট্রাকশন বলতে আমি যেটা বুঝাচ্ছি যে এখানে ক্যালকুলাসকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে কনস্ট্রাক্ট করা হয়, অর্থাৎ এরকম কোনো প্রশ্নের অবকাশ থাকবে না যে এখান থেকে ধাম করে এটা কিভাবে আসলো। ঠিক আছে, এখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে আমরা ক্যালকুলাসকে কনস্ট্রাক্ট করে থাকি। এখানে হ্যাঁ, ডেফিনেশন, অ্যাক্সিওমস এগুলো আমরা স্টেট করে, ঠিক আছে, এগুলোর উপর বেস করে আমরা অনেক থিওরাম, প্রপোজিশন এগুলো প্রমাণ করতে 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 আমরা এই সেক্টরে আমরা ক্যালকুলাসকে কনস্ট্রাক্ট করে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে পার্থক্য। তো এটা নিয়েও আমরা কথা বলবো, এটা নিয়েও আমরা ইন ফিউচারে কথা বলবো। এবং হ্যাঁ, আমাদের এবারের গোল হচ্ছে মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস উইথ অ্যানালিটিক জিওমেট্রি, অর্থাৎ আমি অ্যানালিটিক জিওমেট্রি অ্যাপ্রোচে মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসকে আমি ডিল করাতে চাই। অর্থাৎ সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস বিষয়টাও আছে। হ্যাঁ, ক্যালকুলাস দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস এবং আরেকটা হচ্ছে মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। তো সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসকেও আমরা অ্যানালিটিক জিওমেট্রি অ্যাপ্রোচে আমরা ডিল করতে পারি, বাট সেটা আমি করাবো না। আমি সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস ডিরেক্ট আমি রিয়েল অ্যানালিসিস অ্যাপ্রোচে ডিল করাবো ইন ফিউচারে। ঠিক আছে, এবং ইন ফিউচারে আমি মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসকেও আমি রিয়েল অ্যানালিসিস অ্যাপ্রোচের আন্ডারে নিয়ে আসবো। ওকে, এই হচ্ছে বিষয়, বাট আপাতত ফর বিগিনার্সদের জন্য আমি অ্যানালিটিক জিওমেট্রি অ্যাপ্রোচে আমি মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসটা দেখাতে চাই। ঠিক আছে, এখন আমি যেটা বলতে চাই যে এই বা আমার এই কোর্সটা আসলে কাদের জন্য। ওকে, আমার এই কোর্সটা আসলে কাদের জন্য? এখন আমার এই কোর্সটা আমি সাজাচ্ছি প্রথমত এটা ফর বিগিনার্স। এখন কথাটা হচ্ছে
এই বিগিনার্সরা আসলে কারা, বা এদের পড়াশোনার লেভেলটা কি, ওকে এদের পড়াশোনার লেভেলটা কি, বা হ্যাঁ বা এরা কোথায় পড়াশোনা করছে। এই বিগিনার্সরা হতে পারে এইচএসসি লেভেল স্টুডেন্ট, এইচএসসি লেভেল স্টুডেন্টস, ওকে এইচএসসি লেভেল স্টুডেন্টস, ওকে প্রথমত এরা। তারপরে এরা হতে পারে যে এরা আন্ডার গ্রাজুয়েট পিওর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, যেরকম পিওর ফিজিক্স, পিওর ম্যাথামেটিক্স, পিওর স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, অর্থাৎ আন্ডার গ্র্যাড পিওর সাবজেক্ট, ঠিক আছে, বা হতে পারে তারা অ্যাপ্লাইড সাবজেক্ট নিয়েও পড়াশোনা করছে, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, তো এগুলো নিয়েও তারা পড়াশোনা করতে পারে, অর্থাৎ অ্যাপ্লাইড সাবজেক্ট নিয়েও তারা পড়াশোনা করতে পারে। বা এরা হতে পারে যে আন্ডার গ্র্যাজুয়েটের যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলি বা এদের সাবজেক্টগুলো যেগুলো আছে আর কি, ঠিক আছে, ইসি হতে পারে, হ্যাঁ, তো এগুলো নিয়েও তারা পড়াশোনা করতে পারে, ওকে। তো আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কথা আমি কেন বলছি, কারণ এই মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস এটা ট্রিপলি এবং মেকানিক্যালের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোর্স, ঠিক আছে, কারণ ট্রিপলিতে যখন তুমি ইলেকট্রিসিটি বুঝতে যাবা, তোমার ফ্লাক্স বুঝতে হবে, তোমার সার্কুলেশন বুঝতে হবে, ঠিক আছে, ভেক্টর ফিল্ড বুঝতে হবে, তো গাউস ল এগুলো ভেক্টর ফিল্ড অর্থাৎ ভেক্টর ক্যালকুলাস ছাড়া, মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস ছাড়া আসলে ডিল করা অসম্ভব, ঠিক আছে। তো এটা খুবই একটা মানে ম্যাথামেটিক্যাল কোর্সগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের এটা খুবই একটা সবচেয়ে বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোর্স, ঠিক আছে, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসটা, ওকে। তো তাদের জন্য এটা লাগবে যদি তুমি বুঝতে চাও আর কি, তো তাহলে তোমার লাগবে, আর যদি মুখস্থ করতে চাও তো সমস্যা নাই, সেটা করাই যায়, ওকে। তো এই হচ্ছে বিষয়। এখন আমি বুঝতে চাই যে হ্যাঁ ঠিক আছে, তো এখন মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস তার মানে আগে সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস নিয়ে আমি কথাবার্তা বলতে চাই। আচ্ছা একটা বিষয় আমি বলি যে এই বিগিনার্সরা যে বিষয়টা এরকম না যে এরা কিছুই পড়াশোনা করেনি, হ্যাঁ সরাসরি এসে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস ধরলো এবং তারা বুঝে গেল, বিষয়টা এরকম না। আমি এক্সপেক্ট করব যে এই বিগিনার্সরা সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস সম্পর্কে ভালো নলেজ রাখে, ঠিক আছে। তো এটা আমার এক্সপেকটেশন থাকবে, যদিও আমি এই কোর্সে আমি সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস নিয়ে কিছুটা আমি কথা বলবো, হ্যাঁ কিছুটা কনস্ট্রাকশন আমি দেবো বা কিছুটা কথা বলবো আমি, তবুও আমি এক্সপেক্ট করবো যে আমার বিগিনার্সরা এই বিগিনার স্টুডেন্টসরা এই সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস সম্পর্কে কিছুটা নলেজ বা একটা ভালো নলেজ রাখে, ঠিক আছে। ওকে, তো প্রথমে আমার বুঝতে হবে যে সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস কি। সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস, ঠিক আছে, সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস, ঠিক আছে, ক্যালকুলাস, ওকে। তো এটা কি সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন নিয়ে আমরা ডিল করে থাকি, অর্থাৎ যেগুলো ফাংশন যেসব ফাংশন হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন, তো সেগুলো নিয়ে আমরা সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে ডিল করে থাকি। ফর এক্সাম্পল ধরে একটা ফাংশন যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস কজ এক্স প্লাস লন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তো হ্যাঁ এখন আমার কোশ্চেনটা হচ্ছে এই যে ফাংশন, এই ফাংশনের বা এই ইকুয়েশনে, ঠিক আছে, ভ্যারিয়েবল কয়টা? তোমার অ্যান্সার হবে যে এখানে ভ্যারিয়েবল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে। এখন এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য আছে। এই এক্সটা হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যাকে তুমি স্বাধীনভাবে পরিবর্তন করতে পারো, ঠিক আছে, এবং এফ অফ এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা যার ভ্যালু ডিপেন্ড করে বা নির্ভর করে এক্স এর ভ্যালু তুমি কি ইনপুট দিচ্ছ তার উপর নির্ভর করে পরিবর্তন হয় এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা? একটা, সেটা হচ্ছে এক্স। তার মানে আমরা এই ফাংশনকে আমরা বলতে পারি যে এফ অফ এক্স ইজ এ ফাংশন of one independent variable, ঠিক আছে, ওকে, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ হ্যাঁ এখন আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসে এইরকম ফাংশন নিয়ে আমরা ডিল করে থাকি, যে এরকম ফাংশনের আমরা ডেরিভেটিভ অর্থাৎ ডিফারেন্সিয়েশন রেট অফ চেঞ্জ আমরা বের করি, এরকম ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করি, এরকম ফাংশনের ম্যাক্সিমা মিনিমা, ঠিক আছে, লিনিয়ারাইজেশন, তো এগুলো আমরা ডিল করে থাকি, সেটা হচ্ছে মানে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ফাংশন, ঠিক আছে। তো এই টাইপ অফ ফাংশন নিয়ে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসে আমরা কথা বলে থাকি,
অর্থাৎ সিঙ্গেল ভ্যারিয়েবল বলতে কি বোঝাচ্ছি? সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে, সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অ্যানালগাসলি আমরা মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস আমরা কি ডিল করে থাকি? সেখানে আমরা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন নিয়ে আমরা ডিল করে থাকি। মাল্টি ভ্যারিয়েবল ফাংশন বলতে বোঝাচ্ছি মোর দ্যান, সেখানে থাকবে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ফর এক্সাম্পল ধরো এরকম যে এফ অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ফাংশন। এটা হচ্ছে টু, এফ অফ এক্স ওয়াই ইজ এ ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হ্যাঁ, এফ অফ এক্স ওয়াই হতে পারে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব, ঠিক আছে। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা? দুইটা, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই, এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এফ অফ এক্স ওয়াই। এখন তুমি হ্যাঁ, এদেরকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কেন বলছি? কারণ তুমি এখানে নিজের ইচ্ছা মতো বা ইন্ডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবে তুমি এক্স ওয়াই কে পরিবর্তন করতে পারো, এবং তাদের উপর নির্ভর করে আবার এফ অফ এক্স ওয়াই এটা পরিবর্তন হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, তো আমরা এই মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসে আমরা এই টাইপ অফ বা এর চেয়েও বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এরকম ফাংশনের, অর্থাৎ তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, এক্স ওয়াই জেড টি, ঠিক আছে। তো অর্থাৎ মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একের চেয়ে বেশি হতে হবে, ঠিক আছে। তো এরকম ফাংশন নিয়ে আমরা কথা বলে থাকি মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসে। এরকম ফাংশনে আমরা রেট অফ চেঞ্জ বের করি, ঠিক আছে, ইন্টিগ্রেশন করি, বা এর ম্যাক্সিমা মিনিমা, তো এই টাইপ আরও যেগুলো বিষয় আছে, তো সেই সব বিষয়ে আমরা এরকম ফাংশনে অ্যাপ্লাই করে থাকি এই মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসে। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এটা এই টাইপ অফ ফাংশনকে যদি আমি গ্রাফে প্লট করতে চাই, তো সেটা কি হবে? অর্থাৎ টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ফাংশনকে, ঠিক আছে। তো একটা বিষয় দেখো যে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনকে যদি আমি গ্রাফে ডিনোট করতে চাই, তো সেখানে আমার দুইটা অ্যাক্সিস আসবে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। হ্যাঁ, তো ওয়াইটা হচ্ছে আমার এফ অফ এক্স। ওকে, তো এটার গ্রাফ হবে এরকম সামথিং কিছু একটা, ঠিক আছে, এরকম, অর্থাৎ টু ডাইমেনশনাল একটা গ্রাফ, ঠিক আছে। এখন আমি যদি এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ এফ অফ এক্স ওয়াই ইজ এ ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটাকে যদি আমি গ্রাফে প্লট করতে চাই, তো এখানে আসবে আমার তিনটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে। তো এখানে আমার ডোমেইন, হ্যাঁ, একটা বিষয় দেখো, এখানে ডোমেইন আছে আমার এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ একটা লাইন বরাবর, ঠিক আছে, 1 2 3 4, হ্যাঁ, এই বরাবর আমার ডোমেইন থাকবে, এবং এখানে আমার ডোমেইন থাকবে হচ্ছে আমার এক্স ওয়াই তলে আমার ডোমেইন থাকবে। ওকে, এবং এর গ্রাফটা হতে পারে একটা সারফেস, হ্যাঁ, একটা থ্রি ডাইমেনশনাল সারফেস হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এই টু ভ্যারিয়েবল ফাংশনকে, টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ফাংশনকে আমরা এইভাবে এক্সপ্রেস করি। সেখানে আমরা তিনটা কোঅর্ডিনেট অ্যাক্সিস নিয়ে আসি, একটা অ্যাক্সিস হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের অ্যাক্সিস, এবং দুইটা অ্যাক্সিস হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের অ্যাক্সিস। যদি আমার তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন হয়, তো সেখানে চারটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আসবে, হ্যাঁ, যেটাকে এক্সপ্রেস করা পসিবল না। ওকে, তো এই হচ্ছে আমরা এই টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ফাংশন পর্যন্ত আমরা এক্সপ্রেস করতে পারি, তারপরে বিষয়গুলো জটিল হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখতে চাই যে কোর্স ম্যাপ, যে এই কোর্সে কি কি থাকতে যাচ্ছে, হ্যাঁ, বা কি কি থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমি দেখাতে চাই যে আমাদের কোর্স ম্যাপ, অর্থাৎ আমাদের কোর্সে কি কি থাকবে, ঠিক আছে, কোর্স ম্যাপ। ওকে, তো প্রথমেই আমি রাখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস সম্পর্কে কিছু কথাবার্তা। তো প্রথমে আসবে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস, ঠিক আছে। তো এখানে আমি সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, বা কিছু কনসেপচুয়াল বা থিওরিটিক্যাল আলোচনা যেগুলো আমাদের মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস বুঝতে সাহায্য করবে। ওকে, তো প্রথমেই আমাদের আসবে ফাংশনাল লিমিট, ঠিক আছে, ফাংশনাল লিমিট। তারপর আমি রাখবো কন্টিনিউটি, কোন একটা ফাংশনের কোন একটা পার্টিকুলার ডোমেইনে কন্টিনিউয়াস কিনা, তো সেটা আমি এখানে বোঝানোর ট্রাই করব। তো তারপরে আমি রাখবো রেট অফ চেঞ্জ বা ডিফারেন্সিয়েশন,
ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো এরপরে আমি রাখবো লিনিয়ারাইজেশন বা ডিফারেন্সিয়াবিলিটি। ঠিক আছে, তো এরপরে আমি রাখবো ইন্টিগ্রেশন। ওকে, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমার সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস নিয়ে আমার কথাবার্তা। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমি এখানে কিভাবে এই বিষয়গুলো আমি আলোচনা করতে চাই এবং কি কি বিষয় আমি আলোচনা করতে ইন্টারেস্টেড না, তো সেটা একটু বুঝতে হবে। তো প্রথমত বলে রাখি, আমাদের গোল সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস বোঝা না, আমাদের গোল হচ্ছে মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস বোঝা। অর্থাৎ মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস বুঝতে হলে সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসকে কিভাবে বুঝতে হয়, হ্যাঁ, তো সেই সব বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই। অর্থাৎ এখানে আমি কিছু থিওরিটিক্যাল আলোচনা করতে চাই এবং এদের আমি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেখাতে চাই। ঠিক আছে, এবং এখানে আমি কি আলোচনা করতে ইন্টারেস্টেড না, তো সেটা হচ্ছে এই যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, এদের যেগুলো ফর্মুলেশন, ঠিক আছে, বা এদের যেগুলো ফর্মুলায়, এই ফর্মুলাগুলো আমি ডিরাইভ করে দিতে ইন্টারেস্টেড না। আমি এক্সপেক্ট করব বা আশা করব যে তুমি নিজ উদ্যোগে এদের ফর্মুলাগুলো তুমি নিজ উদ্যোগে স্টাডি করবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমার সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস নিয়ে কথাবার্তা। এরপর আমরা মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাসে আমরা ঝাঁপ দিতে চাই। তো প্রথমেই আমরা কথা বলবো আমাদের অ্যানালিটিক জিওমেট্রি নিয়ে কিছু কথাবার্তা। ওকে, তো প্রথমেই আমাদের আসবে 2 নাম্বার। ঠিক আছে, প্রথমেই আমাদের আসবে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেমস হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমটা আমাদের স্পেসের প্রত্যেকটা পয়েন্টকে ইউনিকলি ডিফাইন করে, বা প্রত্যেকটা পয়েন্টের একটা করে নাম দেয়। এই পয়েন্টের নাম এটা, এই পয়েন্টের নাম এটা, এই পয়েন্টের নাম এটা। ঠিক আছে, তো প্রত্যেকটা পয়েন্টকে ইউনিকলি ডিফাইন করে। মানে আমি আশা করছি যে তুমি 2 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জেনেছো। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, ফর এক্সাম্পল 2 ডাইমেনশনালের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এক্স অ্যাক্সিস থাকবে এবং ওয়াই অ্যাক্সিস থাকবে। ওকে, এবং দেখো এটা এই তলের প্রত্যেকটা পয়েন্টকে ইউনিকলি ডিফাইন করে। যেরকম এই পয়েন্টের নাম ধরো 2,2, ঠিক আছে, আবার এই পয়েন্টের নাম হচ্ছে 2,-2, আবার এই পয়েন্টের নাম হচ্ছে আমার 1, কত হতে পারে -5। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা পয়েন্টে একটা করে নাম দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে নাম, এই পয়েন্টের নাম, এটা হচ্ছে এই পয়েন্টের নাম। ঠিক আছে, এইরকম, হ্যাঁ, তো এইরকম সিস্টেমকে বলা হয় কোঅর্ডিনেট সিস্টেম। আবার যেরকম পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, ফর 2 ডাইমেনশনাল। আবার 3 ডাইমেনশনাল ক্ষেত্রে আমাদের তিনটা অ্যাক্সিস আসবে, এক্স, ওয়াই এন্ড জি। ওকে, এটাও রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। আবার যেরকম পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এখানে যেরকম ভ্যারিয়েবল এক্স ওয়াই বা এক্স ওয়াই জেড, ওখানে ভ্যারিয়েবল আসবে আর এবং থিটা। তো হয়তোবা তুমি এইসব বিষয় শুনেছো বা স্টাডি করেছো। ঠিক আছে, এখন হ্যাঁ, তো আমি এখানে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম তো আমি কথা বলবোই। ঠিক আছে, এগুলো তো নিয়ে আমি কথা বলবোই। আমি আরো অ্যাডিশনাল 2টা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং আরেকটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তো এই 4টা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা এখানে কথা বলবো। ঠিক আছে, বিস্তারিত কথা বলবো। এরপর আমাদের আসবে হচ্ছে 3 নম্বরে কোয়াড্রিক সারফেসেস। ঠিক আছে, তো এখানে আমরা কিছু স্পেশাল কাইন্ড অফ সারফেস নিয়ে কথা বলবো এবং তাদের ইকুয়েশন নিয়ে, হ্যাঁ, তাদের ইকুয়েশন বোঝার ট্রাই করব এবং তাদের যে গ্রাফ হয়, অর্থাৎ ওই ইকুয়েশনগুলো গ্রাফ যে সারফেস দেয়, সেই সারফেসেসগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। কিছু স্পেশাল কাইন্ড অফ সারফেসেস। ঠিক আছে, অল সারফেস নিয়ে কথা বলা পসিবল না, বাট কিছু স্পেশাল কাইন্ড অফ সারফেস নিয়ে আমরা কথা বলতে চাই। ঠিক আছে, তো এগুলো পরে বুঝবা। হ্যাঁ, ঠিক আছে, যখন আমি আসবো বিস্তারিত কথা বলার সময়, হ্যাঁ, বুঝতে পারবা। ঠিক আছে, তো এরপর আমাদের আসবে হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। ঠিক আছে, তো ভেক্টর ভ্যালুড ফাংশন কি? ভেক্টর ভ্যালুড ফাংশন হচ্ছে এরকম একটা ফাংশন যেখানে আমরা ইনপুট দেই, ডোমেইন হিসেবে ইনপুট দেই রিয়েল নাম্বার, বাট রেঞ্জ হিসেবে আউটপুট পাই একটা ভেক্টর পাই। ঠিক আছে,
আমি রিয়েল নাম্বার ইনপুট দিলাম এবং সেখান থেকে একটা করে ভেক্টর বের হয়ে আসলো। ফর এক্সাম্পল ধরো আর অফ টি ইকুয়ালস টু টি স্কোয়ার আই প্লাস 3tj, ঠিক আছে? তো এটা একটা ভেক্টর ভ্যালুড ফাংশন ফর টি বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে টি হিসেবে রিয়েল নাম্বার ইনপুট দেবো, ডোমেইন টি হিসেবে রিয়েল নাম্বার ইনপুট দেবো এবং সেখান থেকে একটা করে ভেক্টর গেইন করব। ফর এক্সাম্পল টি ইকুয়ালস টু 2 তে কি হবে, আমার আর অফ 2 ইকুয়ালস টু 4i প্লাস 6j, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ভেক্টর। ওকে, তো এটা হচ্ছে আমাদের ভেক্টর ভ্যালুড ফাংশন। তো এটা নিয়ে আমরা স্টাডি করব। এবং হ্যাঁ, তো ভেক্টর ভ্যালুড ফাংশন আমাদের কি হেল্প করে? ভেক্টর ভ্যালুড ফাংশন কোন একটা পার্টিকেল কোন সময়ে কোন পজিশনে থাকে, ঠিক আছে, সেটা ডিটারমাইন করে। এই ফাংশন আকারে সেটা ডিটারমাইন করে যে ধরো টি হচ্ছে সময়, এই সময়ে পার্টিকেলটা মানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম বা স্পেসের এই পয়েন্টে আছে, এই সময়ে এই পয়েন্টে আছে, ঠিক আছে? তো এটা পার্টিকেলের গতি বা পার্টিকেলের কোন সময়ে কোন পজিশনে আছে সেই সব ডিটারমাইন করা যায় এই ভেক্টর ভ্যালুড ফাংশন। অর্থাৎ এটা হচ্ছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশনের একটা কাজ, অনেক কাজের মধ্যে এটা একটা কাজ, যে পার্টিকেলের অবস্থান নির্ণয় করা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভেক্টর ভ্যালুড ফাংশন। তো এরপরে আসবো হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভস, ঠিক আছে? তো এটা কি সেটা বোঝার আগে আরেকটা বিষয় একটু দেখো। এরপরে আমরা আসবো ডিরেকশনাল ডেরিভেটিভস, ঠিক আছে? আচ্ছা, একটা বিষয় দেখো, আমরা যখন সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস নিয়ে কথা বলি বা যদি তুমি সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসটা করে থাকো, আমি কথা বলবো, সমস্যা নেই, আমি কথা বলবো এখানে। কিন্তু যারা করেছো আর কি, তারা দেখেছো যে সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে কি হয়। সেখানে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি, এর মানে হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, ধরো এখানে একটা গ্রাফ আছে, ওকে? এখন যেটা করা হয়, কোন একটা পার্টিকুলার ডোমেইনে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করা, মানে এই ফাংশনের ডিফারেন্সিয়েশন করা বলতে বোঝায় যে এই ডোমেইন চেঞ্জ করার কারণে এই করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুগুলোর কি রেটে কি হারে বা কি রেটে পরিবর্তন হচ্ছে সেই রেটটা মেজার করে, ঠিক আছে? এবার এর পরিবর্তনকে অ্যানালাইসিস করে এই ডিফারেন্সিয়েশনটা, ওকে? অর্থাৎ এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে ডোমেইন শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর পরিবর্তন করা হয়, ডোমেইন শুধু এক্স অ্যাক্সিস বরাবর পরিবর্তন করা হয়। বা তুমি যদি এর উপর হাঁটো, শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর তুমি হাঁটতে পারবে। বা এক্স অ্যাক্সিস বরাবর হাঁটা মানে বলতে বোঝাচ্ছি যে ডোমেইন পরিবর্তন করা, এক্স অ্যাক্সিস বরাবর তুমি ডোমেইন পরিবর্তন করে তুমি ফাংশনাল ভ্যালুর পরিবর্তনের মেজারমেন্ট তুমি করতে পারো এই ডেরিভেটিভ বের করার দরুন, ঠিক আছে? এখন যদি মাল্টি ভেরিয়েবল ফাংশন হয়, ধরো 2 ভেরিয়েবল ফাংশন এফ অফ এক্স ওয়াই, এখানে কি আসবে? এখানে আমাদের সারফেস আসবে, ওকে? ধরো একটা সারফেস আসলো। আচ্ছা, এখন একটা বিষয় দেখো, এর ডোমেইন কিন্তু কোনো একটা পার্টিকুলার লাইন না, এর ডোমেইন হচ্ছে একটা প্লেন, এক্স ওয়াই তল। এখন একটা বিষয় বলো, এখানে যেরকম আমি শুধুমাত্র এক্স বরাবর ডোমেইন চেঞ্জ করতে পারছি, এখানে কিন্তু আমি অসংখ্য ডিরেকশনে আমি ডোমেইন চেঞ্জ করতে পারি। আমি এই বরাবর হাঁটতে পারি, এই বরাবর হেঁটে আমি ডোমেইন চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আমি এই বরাবর হেঁটে আমার এক্স ওয়াই পরিবর্তন করতে পারি, এই বরাবর আমি হেঁটে আমার ডোমেইনগুলো পরিবর্তন করতে পারি, এবং তাদের পরিবর্তনের করেসপন্ডিং আমরা ফাংশনাল পরিবর্তন মেজার করতে পারি। এর অর্থ হচ্ছে, দেখো, ধরো এটা হচ্ছে আমার ডোমেইন প্লেন এবং এটা হচ্ছে আমাদের ফাংশন সারফেস। আমি এই বরাবর হেঁটে বা এই বরাবর ডোমেইন পরিবর্তন করে, ঠিক আছে, বা এই বরাবর ডোমেইন পরিবর্তন করে আমি মেজার করতে পারি যে আমাদের ফাংশনটা কি রেটে পরিবর্তন হচ্ছে, বা এই বরাবর আমাদের ফাংশনটা কি রেটে পরিবর্তন হচ্ছে, এই বরাবর আমাদের ফাংশনটা কি রেটে পরিবর্তন হচ্ছে, বা এই বরাবর আমাদের ফাংশনটা কি রেটে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এখানে অসংখ্য ডিরেকশন আছে যে ফাংশনের রেট অফ চেঞ্জ বের করার, বাট এখানে শুধু একটা মাত্রই ওয়ে আছে যে ফাংশনটার রেট অফ চেঞ্জ বের করার, ঠিক আছে? তো এই মাল্টি ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হবে যে স্যার আপনি কোন ডিরেকশনে রেট অফ চেঞ্জ চাচ্ছেন।
দেখো একটা বিষয়, দেখো মাল্টিভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র রেট অফ চেঞ্জ বলতে কোনো কথা নাই। এখানে রেট অফ চেঞ্জ বের করার আগে আমাকে বলতে হবে যে আপনি কোন ডিরেকশনে রেট অফ চেঞ্জ যাচ্ছেন। রেট অফ চেঞ্জ তো এখানে অসংখ্য ডিরেকশনে অসংখ্য রকম, কিন্তু আপনি কোন ডিরেকশনে রেট অফ চেঞ্জ চাচ্ছেন সেটা হচ্ছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের রেস্কিউ করবে ডিরেকশনাল ডেরিভেটিভ। ঠিক আছে, এখন পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভের একটা স্পেশাল কেস। ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে অসংখ্য ডিরেকশনে আমরা এই যে ডোমেইনকে আমরা পরিবর্তন করতে পারবো, বাট এই পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে শুধুমাত্র এক্স বরাবর হাঁটতে হবে আমাদের এবং ওয়াই বরাবর হাঁটতে হবে, অর্থাৎ শুধুমাত্র এক্স বরাবর ডোমেইন চেঞ্জ করতে হবে এবং ওয়াই বরাবর ডোমেইন চেঞ্জ করতে হবে। এই এক্স বরাবর এবং ওয়াই বরাবর ডিরেকশনাল ডেরিভেটিভকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ। অর্থাৎ ডিরেকশনাল ডেরিভেটিভ অসংখ্য ডিরেকশনে হতে পারে ইন জেনারেল, কিন্তু এক্স বরাবরও তো একটা ডিরেকশনাল ডেরিভেটিভ কল্পনা করা যায় এবং ওয়াই বরাবরও তো একটা ডিরেকশনাল ডেরিভেটিভ কল্পনা করা যায়। তো সেই ডিরেকশনাল ডেরিভেটিভগুলো হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ। অর্থাৎ পার্শিয়াল ফর টু ভেরিয়েবল ফাংশন পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এফ এক্স আর হচ্ছে এফ ওয়াই। এফ এক্স হচ্ছে এক্স বরাবর ডোমেইন চেঞ্জ করলে ফাংশনের পরিবর্তনের রেট অফ চেঞ্জ, এবং এফ ওয়াই হচ্ছে ওয়াই বরাবর ডোমেইন চেঞ্জ করলে আমাদের ফাংশনের পরিবর্তন হার, রেট অফ চেঞ্জ। এখন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তুমি তো বিভিন্ন ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে পারো। ফর এক্সাম্পল, ধরো এই ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে 5, এই ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে 3, এই ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে ধরো 7, এই ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে 8। অর্থাৎ একটা পার্টিকুলার ডিরেকশনে আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ হবে ম্যাক্সিমাম। বিভিন্ন ডিরেকশনাল ডেরিভেটিভ কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে বিভিন্ন ডিরেকশনাল ডেরিভেটিভ বিভিন্ন রকম, কোথাও বেশি কোথাও কম, কিন্তু একটা ডিরেকশন থাকবে ওই পার্টিকুলার ডোমেইন থেকে, একটা ডিরেকশন থাকবে যে ডিরেকশনে ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে, এই পার্টিকুলার ডিরেকশনে ডিরেকশনাল ডেরিভেটিভকে বলা হয় গ্রেডিয়েন্ট। অর্থাৎ এখানে আমরা শিখবো গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট অর্থাৎ গ্রেডিয়েন্ট কি হচ্ছে? গ্রেডিয়েন্ট হচ্ছে সেই ডিরেকশনাল ডেরিভেটিভ যেই ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, অর্থাৎ গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর। যে ভেক্টরের ডিরেকশনটা বলে যে ওই ডিরেকশনে, গ্রেডিয়েন্টের ডিরেকশন হচ্ছে সেই ডিরেকশন যেই ডিরেকশনে ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এবং এই ভেক্টরের ভ্যালুটা বলে ওই ম্যাক্সিমাম ভ্যালুটা আসলে কত, ওই ম্যাক্সিমাম ভ্যালুটা দেয় এই গ্রেডিয়েন্ট ভেক্টরের ভ্যালু। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এটা আমার গ্রেডিয়েন্ট নিয়ে কথাবার্তা, এবং এই হচ্ছে আমাদের ডেরিভেটিভ নিয়ে, মাল্টিভেরিয়েবল ফাংশনে ডেরিভেটিভ নিয়ে কথাবার্তা। এইসব বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আমাদের কোর্সে। ঠিক আছে, এরপর আসবে আমাদের ইন্টিগ্রাল ফর মাল্টিভেরিয়েবল ফাংশন। আচ্ছা, এখন যদি তোমরা সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস করে থাকো, তো তুমি একটা বিষয় জানো যে সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে আমাদের যে ইন্টিগ্রেশন বলতে আসলে কি বোঝায়। ধরো একটা ফাংশন, ধরো একটা এক্স ওয়াই, হ্যাঁ, ধরো একটা ফাংশন এরকম একটা গ্রাফ। তো এখন এই ওয়াইকে এক্স এর রেসপেক্ট, আমি বলছি না যে তুমি জানো, বা যদি তুমি সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস ভালো মতো স্টাডি করে থাকো, তো তুমি আমার সাথে অ্যাগ্রি করবে যে ওয়াইকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা বলতে বোঝায় এই যে কার্ভ, এর আন্ডার দ্য কার্ভ এরিয়া বের করা। ঠিক আছে, ওয়াইকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করার ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে এই যে কার্ভের আন্ডার দ্য কার্ভ এরিয়া, এই এরিয়া বের করা। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে ইন্টিগ্রেশন করার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। এখন যদি আমি মাল্টি ভেরিয়েবল ফাংশনে আমি যদি ইন্টিগ্রেশন করতে চাই, তো সেটা কি হবে? ধরো আমাদের একটা টু ভেরিয়েবল ফাংশন, ওকে, টু ভেরিয়েবল ফাংশন। ঠিক আছে, ধরো একটা সারফেস। এখন এই টু ভেরিয়েবল ফাংশনে ইন্টিগ্রেশন করা বলতে কি বোঝায়? এখানে যেরকম এই কার্ভের আন্ডার দ্য কার্ভ আমরা এরিয়া বের করি, এখানে সেরকম আমরা এর ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা এই সারফেসের আন্ডার দ্য সারফেস আমরা ভলিউম বের করি। ঠিক আছে, এবং এটা আমাদের টু ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনকে বলা হয় ডাবল ইন্টিগ্রাল।
ডাবল ইন্টিগ্রাল, ঠিক আছে। এবং ফর 3 ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে আমরা ইউজ করি ট্রিপল ইন্টিগ্রাল। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রালের পার্ট, এবং এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই ইন ফিউচারে। ওকে, তো এরপরে আমরা আমাদের মোস্ট ফ্যাসিনেটিং পার্ট যেটা 8 নাম্বার, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস। তো ভেক্টর ক্যালকুলাসে আমি আলোচনা করব ভেক্টর ফিল্ড নিয়ে, ঠিক আছে। তো এখানে আমি কি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে ভেক্টর ফিল্ড, ঠিক আছে। তো ভেক্টর ফিল্ড কি একটু রাফলি যদি আমি বলে দেই, সেটা হচ্ছে ভেক্টর ফিল্ড একটা ফাংশন। ভেক্টর ফিল্ড একটা ফাংশন, যে ফাংশনটা জেনারেল রূপ হচ্ছে এরকম, যে ধরলাম ফাংশনটা হচ্ছে 3 ভেরিয়েবল ফাংশন। ফাংশনটা হতে পারে 4 ভেরিয়েবল ফাংশন, 2 ভেরিয়েবল ফাংশন, কিন্তু আমি স্পেসিফিক কেস নিলাম। ফাংশনটা ধরলাম একটা 3 ভেরিয়েবল ফাংশন f of x y z, ঠিক আছে। এখন f of x y z ইকুয়ালস টু আমাদের m x y z, এটা একটা ফাংশন i, প্লাস n x y z j, প্লাস ধরলাম p x y z k, ঠিক আছে। অর্থাৎ এটা কাইন্ড অফ ভেক্টর ভ্যালুড ফাংশনের মতো। দেখো এখান থেকে আউটপুট আসবে কিন্তু একটা ভেক্টর, ঠিক আছে। এটা ভেক্টর ভ্যালুড ফাংশনের মতো হলেও এটা আসলে ভেক্টর ভ্যালুড ফাংশন না। একটা বিষয় দেখো, আমরা ভেক্টর ভ্যালুড ফাংশনে কি করি, এখানে আমরা ইনপুট হিসেবে রিয়েল নাম্বার দেই এবং আউটপুট হিসেবে একটা করে ভেক্টর পাই। ওকে, এখন এখানে একটা বিষয় দেখো, এখানে আমরা যদিও এখানে x y z বিলংস টু আমি রিয়েল নাম্বার বলছি, তবুও এখানে বলবো না যে এখানে আমি রিয়েল নাম্বার ইনপুট দিচ্ছি। এখানে আমি বলতে চাই যে এখানে আমি আসলে একটা স্পেসের একটা পয়েন্ট ইনপুট দিচ্ছি। যেরকম স্পেসের একটা বিন্দু আমি এখানে ইনপুট দিচ্ছি ডোমেইন হিসেবে। যেরকম ধরলাম x হচ্ছে 1, y 1, z হচ্ছে 2। তার মানে এর মানে আমি এর মধ্যে 1 1 2 বিন্দুটা, স্পেসের 1 1 2 বিন্দুটা এখানে আমি ইনপুট দিলাম। তারপরে সেই 1 1 2 বিন্দু 2 এখানেও আসবে, আসে একটা ভেক্টর জেনারেট করবে। এর অর্থ হচ্ছে আমি যে 1 1 2 বিন্দুটা দিলাম এবং যে ভেক্টরটা বের হলো, সেই ভেক্টরটা ওই 1 1 2 বিন্দুতে অবস্থান করবে, ঠিক আছে। অর্থাৎ এর মানে এই ভেক্টর ফিল্ড বোঝায় এর যে ডোমেইন স্পেসটা, এর যে ডোমেইন স্পেসটা বা যে বিন্দুগুলো এর ডোমেইনের মধ্যে থাকবে, সে প্রত্যেকটা বিন্দুতে একটা করে ভেক্টর ডিফাইন করা থাকবে। এই বিন্দুতে একটা ভেক্টর, এই বিন্দুতে একটা ভেক্টর, এই বিন্দুতে একটা ভেক্টর, এই বিন্দুতে একটা ভেক্টর, প্রত্যেকটা বিন্দুতে একটা করে ভেক্টর ডিফাইন করা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর ফিল্ড। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে একটা করে ভেক্টর, ঠিক আছে। যেরকম এই যে এটা একটা গ্র্যাভিটেশনাল ভেক্টর ফিল্ড, কেন? কারণ এই বিন্দুতে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এইদিকে। এই বিন্দুতে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে এইদিকে। এই বিন্দুতে একটা ভেক্টর এইদিকে। প্রত্যেকটা বিন্দুতে ডাউনওয়ার্ড একটা করে ভেক্টর ডিফাইন করা, ঠিক আছে। সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্টে একটা করে গ্র্যাভিটেশনাল ফোর্স ভেক্টর আছে। তো এটা হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল ভেক্টর ফিল্ড। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে একটা ভেক্টর ফিল্ড, ঠিক আছে। যেরকম ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড একটা হচ্ছে ভেক্টর ফিল্ড। আবার মনে করো যে পানির ফ্লো, পানি যাচ্ছে, ঠিক আছে, পানি যাচ্ছে, একটা স্ন্যাপশট নিলা, একটা ছবি নিলা। এখন এই ছবিটাকে আমরা একটা ভেক্টর ফিল্ডের ছবি হিসেবে আমরা ডিফাইন করতে পারি। কিভাবে? দেখো, একটা যখন ছবি নিলা, স্ন্যাপশট নিলা, ওই মোমেন্টে প্রত্যেকটা পানির পার্টিকেল বিভিন্ন ডাইরেকশনে মুভ করছে। এখন প্রত্যেকটা পার্টিকেলকে স্পেসের একটা ডোমেইন পয়েন্ট আমি বলতে পারি। প্রত্যেকটা পার্টিকেলকে একটা স্পেসের ডোমেইন পয়েন্ট আমি বলতে পারি। এবং সেই স্পেসের ডোমেইন পয়েন্টে যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে ওই পার্টিকেলের আমার বেগ, ভেলোসিটি ভেক্টর, যে পার্টিকেলটা কোন দিকে কোন ডাইরেকশনে মুভ করছে ওই পার্টিকুলার মোমেন্টে। এই পার্টিকেলটা ওই মোমেন্টে কোন দিকে কোন ডাইরেকশনে তার ভেলোসিটি ভেক্টর। অর্থাৎ এটা হচ্ছে একটা ভেলোসিটি ভেক্টর ফিল্ড। এই যে আবার ফ্লুইডের ফ্লো,
এটা হচ্ছে এটাকে আমি ভেলোসিটি ভেক্টর ফিল্ড হিসেবে ডিফাইন করতে পারি। ঠিক আছে, পার্টিকেলের ভেলোসিটি ভেক্টর, প্রত্যেকটা পার্টিকেলে একটা করে ভেলোসিটি ভেক্টর ডিফাইন করা থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ভেক্টর ফিল্ড নিয়ে কথাবার্তা, এবং এটা নিয়ে আমি বিস্তারিত কথাবার্তা বলবো ইন ফিউচারে। তো এরপরে আমরা আসবো, এরপরে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফিল্ডের কনজারভেটিভনেস। ঠিক আছে, অর্থাৎ একটা ফিল্ড কখন কনজারভেটিভ হবে এবং কখন কনজারভেটিভ হবে না, সেই সব বিষয় নিয়ে আমরা এই কনজারভেটিভনেসে আমরা কথা বলতে চাই। এখন কনজারভেটিভনেস বলতে কি সেটা একটু রাফলি যদি আমি বলতে চাই, তো সেটা হবে, দেখো একটা বিষয়, ধরো আমাদের এটা হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল ভেক্টর ফিল্ড। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ভেক্টর ফিল্ড। এখন ধরো আমাদের একটা কলমের খাপ, এই কলমের খাপ কল্পনা করতে পারো যে কলমের খাপ। ঠিক আছে, এখন আমি কি করতে পারি, আমি কলমের খাপকে আমি যে কোনো একটা ক্লোজড পাথে আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই যে পয়েন্ট থেকে শুরু করলাম এই পয়েন্টেই আবার আমি ঘুরে নিয়ে আসলাম। আচ্ছা, ক্লোজড পাথ মানে এরকম না যেটা সার্কেল হতে হবে, বিষয়টা এরকম না। ক্লোজড পাথ মানে এনি পাথ যেটা এই বিন্দু থেকে শুরু হয়ে আবার এই বিন্দুতেই আসবে। ঠিক আছে, অর্থাৎ এরকম হতে পারে। এখন আমি যখন এটাকে ক্লোজড পাথে আমি যখন ঘুরে আনলাম ওই পয়েন্টে, হ্যাঁ, এর উপর এই ফিল্ড দ্বারা ওয়ার্ক বা ফিল্ডের ফোর্স দ্বারা ওয়ার্ক জিরো হতে হবে। তাহলে আমরা সেই ফিল্ডকে বলবো কনজারভেটিভ ফিল্ড। যেরকম গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে একটা কনজারভেটিভ ফিল্ড। কেন? কারণ আমি যদি এনি পাথে যদি এই পয়েন্ট থেকে শুরু করে আবার এই পয়েন্টে ঘুরে আনি, তাহলে এই ফিল্ড দ্বারা টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু জিরো, বা আমার ওয়ার্ক দ্বারাও জিরো। কিন্তু আমার ওয়ার্ক এখানে মুখ্য না, এখানে হচ্ছে ফিল্ড দ্বারা ওয়ার্ক। ঠিক আছে, এই ফিল্ড দ্বারা ওয়ার্ক হচ্ছে জিরো, অর্থাৎ এর মধ্যে এক্সট্রা কোনো এনার্জি আসে নাই, বা এর মধ্যে থেকে কোনো এনার্জি রিলিজ হয়নি। ঠিক আছে, ওয়ার্ক জিরো মানে কি, এর মধ্যে এনার্জি আসে নাই, এক্সট্রা কোনো এনার্জি আসেনি, এবং এখান থেকে কোনো এনার্জি ফিল্ডে যায়নি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ার্ক জিরোর ফিজিক্যাল মিনিং। যদি ওয়ার্ক পজিটিভ হতো তার মানে এর মধ্যে এনার্জি আসছে, আর যদি ওয়ার্ক নেগেটিভ হতো তার মানে এর থেকে এনার্জি গিয়েছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের কনজারভেটিভনেস বিষয়টা। আবার ইলেকট্রিক ফিল্ড একটা কনজারভেটিভ ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড একটা কনজারভেটিভ ফিল্ড। ওকে, তো হ্যাঁ, এখন একটা বিষয় যে একটা ফিল্ড কখন কনজারভেটিভ হবে না, ধরো এটা হচ্ছে আমার একটা খাতা। ঠিক আছে, এখন ধরো আমি এখানে আমার কলমের খাপটা রাখলাম। এখন আমি এটাকে একটা যে কোনো একটা ক্লোজড পাথে আমি ঘুরে আবার এই পয়েন্টে নিয়ে আসলাম। ওকে, আবার যে কোনো একটা ক্লোজড পাথে আবার এই পয়েন্টে নিয়ে আসলাম। ওকে, এখন আমার কোশ্চেনটা হচ্ছে এখানে আমার ওয়ার্ক দ্বারা বলো একটা বিষয়। দেখো, এখানে আমি প্রতিনিয়ত আমি এর উপর একটা করে বল আমি অ্যাপ্লাই করছি, যে এইদিকে আমি একটা করে বল, হ্যাঁ, এই মোমেন্টে আমার বলটা এইদিকে, এই মোমেন্টে বল আমার এইদিকে। ঠিক আছে, তো এই পাথকে আমি একটা ভেক্টর ফিল্ড হিসেবে আমি কল্পনা করতে পারি যদি আমার ফোর্স এখানে নিয়ে আসো। আচ্ছা, একটা বিষয় দেখো, যদি আবার ফিল্ডটাকে এইভাবেও তুমি ভাবতে পারো যে এটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্সের ফিল্ড, যে এই খাতা দ্বারা ফ্রিকশনাল ফোর্স পাচ্ছে। আমি যদি ফোর্সটা এই দিক দেই তাহলে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এর বিপরীত দিকে। ঠিক আছে, এই মোমেন্টে ফ্রিকশনাল ফোর্স এইদিকে, এই মোমেন্টে ফ্রিকশনাল ফোর্স এইদিকে, এই মোমেন্টে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এইদিকে, বা ঘর্ষণ বল। ঠিক আছে, অর্থাৎ এই পুরো পাথে প্রত্যেকটা পয়েন্টে একটা করে ফোর্স কাজ করছে, একটা ফোর্স ভেক্টর কাজ করছে, অর্থাৎ এটাকে আমি কাইন্ড অফ ভেক্টর ফিল্ড হিসেবে আমি ঘোষণা করতে পারি। এখন কোশ্চেনটা হচ্ছে এই ভেক্টর ফিল্ডটা কি কনজারভেটিভ আর নন কনজারভেটিভ? অ্যান্সার হচ্ছে এটা নন কনজারভেটিভ। কেন? কারণ এখানে ফিল্ড দ্বারা ওয়ার্ক জিরো না, এখানে ফিল্ড দ্বারা ওয়ার্ক হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এখানে ফিল্ড দ্বারা ওয়ার্ক নেগেটিভ। তুমি এই পাথ এবং ফোর্সের ইন্টিগ্রাল বের করতে পারো। দেখো, আমি যখন এই দিক নিয়ে যাচ্ছি ফোর্সটা এইদিকে, ঠিক আছে, এইদিক নিয়ে যাচ্ছি ফোর্সটা এইদিকে, হ্যাঁ, তো এখানে এই বিষয় নিয়ে আমি আসবো পরে। এখানে ওয়ার্ক হবে নেগেটিভ, অর্থাৎ এখানে ওয়ার্ক জিরো না,
ঠিক আছে, এখানে ওয়ার্ক জিরো না, এখানে ফোর্স দ্বারা ওয়ার্ক মানে ফিল্ডের ফোর্স দ্বারা ওয়ার্ক এখানে নট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এখানে নেগেটিভ। এখানে আমার বল দ্বারা কাজ হচ্ছে পজিটিভ এবং ফিল্ডের বল দ্বারা কাজ হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এর মধ্যে থেকে এর উপর নেগেটিভ ওয়ার্ক মানে কি, এর উপর নেগেটিভ ফিল্ড দ্বারা এর উপর নেগেটিভ ওয়ার্ক মানে হচ্ছে এর থেকে কিছু ওয়ার্ক ফিল্ডের মধ্যে চলে গেছে। এর অর্থ হচ্ছে বা এর থেকে কিছু এনার্জি ফিল্ডের মধ্যে চলে গেছে। ঠিক আছে, কিভাবে? এর থেকে এনার্জিগুলো, হ্যাঁ, এই যে খাতাকে গরম করছে, এই ঘর্ষণে খাতা গরম হয়ে যাচ্ছে, এখানে হিট রিলিজ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ হিট আকারে এনার্জি বের হয়ে যাচ্ছে। এই যে খাতাটা গরম হলো, এটা কিন্তু এমনি গরম হলো না, অর্থাৎ এখানে কিছু ওয়ার্ক হয়েছে বলে এই খাতাটা গরম হয়েছে এবং হিট এনার্জি এসেছে। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে কাজ যদি জিরো হতো তাহলে এই এনার্জিটা আমি পাইতাম না। এই এনার্জিটা পেয়েছি বলেই এখানে কাজ জিরো না, এখানে কাজ নট ইকুয়ালস টু জিরো। অর্থাৎ এই যে সার্কুলার পাথে বা এই যে ক্লোজড পাথে ওয়ার্ক নট ইকুয়ালস টু জিরো। তার মানে এই যে আমাদের এই যে ঘর্ষণ বলের যে ফিল্ডটা, হ্যাঁ, সেটা আমাদের কনজারভেটিভ ফিল্ড না, কারণ এখানে আমাদের ক্লোজড পাথে আমাদের কাজ জিরো হচ্ছে না। একটা ফিল্ড তখনই কনজারভেটিভ হবে যখন অল পসিবল ক্লোজড পাথে আমাদের ওয়ার্ক হবে জিরো। সেই ফিল্ডকে আমরা বলবো হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। ঠিক আছে, তো এখানে আমরা কনজারভেটিভনেস নিয়ে আমরা আলোচনা করব, বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তারপরে আমরা পাথ ইন্ডিপেন্ডেন্সি নিয়ে, হ্যাঁ, এটার করেসপন্ডিং পাথ ইন্ডিপেন্ডেন্সি নিয়ে আমরা কথা বলবো, ডিপেন্ডেন্সি নিয়ে কথা বলবো। তারপর হ্যাঁ, তো এগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের লাগবে হচ্ছে লাইন ইন্টিগ্রাল। ঠিক আছে, লাইন ইন্টিগ্রাল ওকে, 4 নাম্বার লাইন ইন্টিগ্রাল। হ্যাঁ, লাইন ইন্টিগ্রাল কি? লাইন ইন্টিগ্রাল হচ্ছে কোন একটা লাইন বরাবর যদি একটা ফাংশনকে ডিফাইন করা থাকে, তো সেই লাইন বরাবর ওই ফাংশনের ইন্টিগ্রাল হচ্ছে লাইন ইন্টিগ্রাল। ঠিক আছে, যেরকম এখানে আমরা এই লাইন বরাবর এই ফাংশন ডিফাইন করা আছে, এই লাইন বরাবর আমরা এই ফাংশনকে আমরা ইন্টিগ্রেট করি। কিন্তু যদি ইন জেনারেল একটা লাইন থাকে 3D বরাবর, এরকম একটা লাইন থাকে, তো এই লাইন বরাবর যদি একটা করে ফাংশন, প্রতিটা পয়েন্টে একটা ফাংশন যদি ডিনোট করা থাকে ফাংশনের ভ্যালু, তো ওই লাইন বরাবর ওই ফাংশনকে ইন্টিগ্রেট করাই হচ্ছে আমার লাইন ইন্টিগ্রাল। ঠিক আছে, তো এরপর আসবে সারফেস ইন্টিগ্রাল। ঠিক আছে, অর্থাৎ এখানেও আমাদের সারফেস থাকবে এবং সেই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে একটা ফাংশন ডিফাইন করা থাকবে এবং ওই সারফেস বরাবর ফাংশনকে ইন্ডিকেট করাই হচ্ছে আমাদের সারফেস ইন্টিগ্রাল। তো এগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো, যদি তুমি নাও বুঝে থাকো তো সমস্যা নাই, আমি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। ওকে, ঠিক আছে। এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আসবে হচ্ছে কার্ল ডাইভারজেন্স। ঠিক আছে, কার্ল অ্যান্ড ডাইভারজেন্স। তো এই দুইটা টপিক নিয়ে আমাদের তিনটা আমাদের থিওরাম আছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিনস থিওরাম, স্টোকস থিওরাম অ্যান্ড ডাইভারজেন্স থিওরাম। হ্যাঁ, গ্রিনস থিওরামের জেনারেল রূপ হচ্ছে স্টোকস থিওরাম। গ্রিনস থিওরাম এর জেনারেল রূপ হচ্ছে আমাদের স্টোকস থিওরাম। ঠিক আছে, থিওরাম অ্যান্ড ডাইভারজেন্স থিওরাম। ঠিক আছে, তো এই তিনটা ডাইভারজেন্স থিওরাম, তো এই তিনটা থিওরাম নিয়ে আমি কথাবার্তা বলবো। হ্যাঁ, এই তিনটা থিওরাম নিয়ে আমি কথাবার্তা বললে তুমি বুঝতে পারবে যে কার্ল আর ডাইভারজেন্স বলতে আসলে কি বোঝায় বা এদের রেজাল্টটা কি। হ্যাঁ, কিন্তু এই তিনটা থিওরামের মানে প্রুফ দেওয়া হয়তো পসিবল হবে না, কারণ এটা হচ্ছে আমাদের আম জনতাকে বোঝানোর ক্যালকুলাস বা ইনফর্মাল ক্যালকুলাস। এখানে এগুলোর প্রুফ হয়তো বা দেওয়া পসিবল হবে না। ঠিক আছে, কিন্তু এগুলোর প্রুফ আমি রিয়েল অ্যানালিসিসে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, বা যখন আমি একদম ফর্মাল ক্যালকুলাস আমি বোঝানোর ট্রাই করবো, তখন আমি এই গ্রিনস থিওরাম, স্টোকস থিওরাম অ্যান্ড ডাইভারজেন্স থিওরাম নিয়ে আমি কথাবার্তা বলবো। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়, এই হচ্ছে আমাদের ম্যাপ, এই হচ্ছে আমাদের টোটাল ম্যাপ। ঠিক আছে, আমাদের মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস আমরা কি রাখতে যাচ্ছি, এই হচ্ছে তার ওভারভিউ। ঠিক আছে, ওকে।